কালিম্পংয়ের দেলোর পেছন দিকে একটা হোমস্টেতে উঠেছি। খুব সুন্দর লোকেশন এবং হোমস্টেটাও খুব সুন্দর। জাস্ট এই একটু আগে এসছি, ভিডিওটা জাস্ট করছি। তো চারিদিকে মেঘ চলে এসছে, সেই জন্য পরিষ্কার নীল আকাশ, খণ্ড খণ্ড মেঘ ভেসে যাচ্ছে, সেই কাব্যিক দৃশ্যটা দেখাতে পারবো না। এখন বাজে প্রায় 5টা। এদিক থেকে মেঘগুলো ভেসে আসছে। লেট লাঞ্চ না, এখন 5টা বাজে, মোটামুটি 5টা বাজে, লেট লাঞ্চ। এই হোমস্টের টপ ফ্লোরটা এরা ডাইনিং প্লেস বানিয়েছে। তারপর বেরোবি আর তারায় ভরা স্টেশন, একটু থামতে চাই প্রেমিকের ইন্সপিরেশন। তোরে সকাল ঘুম ভেঙে দিতে পারি, আমাকে খুঁজে দে জল ফড়িং, আমাকে খুঁজে দে জল। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ক্লাউড হিল রেন। আমি এই মুহূর্তে যার সাথে বসে আছি উনি হলেন দ্য মাউন্ট ভিউ হোমস্টে। দ্য মাউন্ট ভিউ হোমস্টের মালিক। আপনার পুরো নামটা একটু বলুন। আমার ভালো নাম হচ্ছে অরিজিৎ সিনহা, তা আমাকে সবাই রাজা বলেই চেনে। এটা হচ্ছে আমার মাউন্ট ভিউ হোমস্টে। এটা প্রপার ডেলোতে, মানে ডেলো পার্ক হচ্ছে এখান থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স, বা গাড়িতে গেলে 5-7 মিনিট লাগে। আর এটা এই হোমস্টেটা হচ্ছে এই আমাদের এই হিলটার উপর মধ্যে সব থেকে উঁচুতে, মানে এর হাইটটা সব থেকে উঁচুতে। এবং আপনারা যারা আসবেন তারা এখানে সারা বছর এই যে মেঘটা পেছনে দেখছেন বা আপনার মেঘটা পাস করছে, এটা সারা বছর আপনি এই ফিল্ডটাই পাবেন, সেটা আপনি যে কোনো সময় আসুন না কেন। আর এখানকার যেটা ব্যাপার সেটা হচ্ছে যে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা একদম ক্লিয়ার, মানে কাঞ্চনজঙ্ঘার পুরো যে রেঞ্জটা, যেটাকে আমরা স্লিপিং বুদ্ধা বলি, মানে একদম ফ্রম বিগিনিং টু এন্ড, এই পুরো রেঞ্জটা কিন্তু এখান থেকে পুরোপুরি ক্লিয়ার। আচ্ছা, এবার আপনার ফোন নাম্বারটা একটু কাইন্ডলি। আমার ফোন নাম্বার হচ্ছে 9433945926। এই নাম্বারটাতে আপনারা কল করতে পারেন, কিংবা আপনারা হোয়াটসঅ্যাপ করে সমস্ত ডিটেলস আমি দিতে পারবো। আচ্ছা, আমরা যখন প্রথম আসি দূর থেকে কিন্তু এই হোমস্টেটা দেখেই খুব ভালো লেগে যায়। মানে ছোটখাটো একটা প্যালেসের মতোই বলা যায়, এবং ব্যাকগ্রাউন্ডে মেঘ, মেঘের আড়ালে বলা যায় যে মেঘনাথ প্রায় সময় মেঘের আড়ালে থাকে। মেঘ সরে গেলেই কিন্তু ঝকঝকে হয়ে দাঁড়ানো। একদম। আমি এইমাত্র একটা বই পেলাম, এই বইটা হচ্ছে ওনার লেখা। এই বইটা ওনার লেখা, বইটা হচ্ছে কবিতার বই। বইটার নাম হচ্ছে অল্প একটু মেঘ এনে দিতে পারিস। তো নামটা শুনেই মনে হচ্ছে তিনি পাহাড় কতটা ভালোবাসেন। তো আমার পাহাড়ে আসাটা নিশ্চয়ই আমি বিজনেস করছি এখানে, কারণ শুধু শুধু পাহাড়ে এসে তো মাসের পর মাস কিংবা বছরের পর বছর থাকা যায় না, সম্ভব নয় সেটা। তো সেই কারণেই হোমস্টেটা করা। তাতে আমার দুটো জিনিস হচ্ছে, একটা হচ্ছে যে যদি বিজনেসের অ্যাসপেক্ট দিয়ে দেখা যায় তাহলে একটা বিজনেস হচ্ছে, আর তার সঙ্গে প্যারালালি আমার যে পাহাড়কে ভালোবেসে পাহাড়ে থাকার ইচ্ছে বলতে গেলে ছোটবেলা থেকে, সেটাও পূরণ হচ্ছে। আচ্ছা, বেশ। এবার আপনি বলুন আপনার এখানে রুম ট্যারিফ কিরকম, মানে আপনার এই যে হোমস্টের হিসাবটা খুব শর্টে বলে দিন। হ্যাঁ, আমার এখানে রুম ট্যারিফ হচ্ছে, এখানে দুটো সিজন আছে, একটা হচ্ছে অফ সিজন, একটা হচ্ছে ফুল সিজন। অফ সিজনটা মোটামুটি মে জুন মাস থেকে শুরু হয়, ওটা সেপ্টেম্বর অবধি থাকে, মানে মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর। এই সময়তে মোটামুটি 1400 থেকে 1500-র মধ্যে থাকে, উইথ ফুডিং অ্যান্ড লজিং।
মানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার। আর যদি আপনি সিজন টাইমে আসেন, মানে এখন যে সময়টা চলছে, সেটা মোটামুটি ভ্যারি করে 1700 টাকা থেকে 2000 টাকার মধ্যে। এবার এটা ক্যাটাগরি ওয়াইজ ভাগ করার এইভাবে কারণ আছে যে কত বড় গ্রুপ আসছে বা তারা কদিন স্টে করছে। যদি একটা ছোট গ্রুপ আসে তাদের চার্জটা একটু হাইয়ের দিকে যাবে, আর যারা যদি বড় গ্রুপ আসে 3-4 দিন 5 দিন আমার সঙ্গে থাকে, তাহলে সেখানে অনেকটা কমে যাবে। 4 সিটার যদি আপনি নেন এনজিপি টু আমার এখানে, সেটা মোটামুটি 4 থেকে 4500 টাকার মধ্যে পড়বে। আর যদি আপনি 6 সিটার নেন, তাহলে এনজিপি টু আমার এখানে মোটামুটি 5,500-6,000 থেকে 6,500 মধ্যে ম্যাক্সিমাম লিমিট। আচ্ছা বেশ। আর সাইড সিন মোটামুটি আপনি একটা অ্যাভারেজ বলুন। সাইট সিন যদি আপনি লোকাল সাইট সিন করেন, ছোট গাড়ি 2,500 থেকে 3,000 টাকা, যদি বড় গাড়ি করেন তাহলে 4,500 থেকে 5,000 টাকা। আর যদি আপনি একটু দূরে যান, যেমন দার্জিলিং যদি আপনি যান, তাহলে সেটা মোটামুটি 5,000-এর ওপর যাবে, মানে 5,500, 6,000, 7,000 এরকম ডিপেন্ড করে, সেটা কোন সময় যাচ্ছেন, কি সিজনে যাচ্ছেন তার উপর। আচ্ছা বেশ। এবার আপনি বলুন যে এখানে বেস্ট সিজন কোনটা? হ্যাঁ, এখানে বেস্ট সিজন হচ্ছে পুজোর পর, মানে অক্টোবর থেকে শুরু হয় না। যদি কাঞ্চনজঙ্ঘা ভীষণ ভালো দেখতে হয়, তাহলে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই টাইমটাতে একদম ক্লিয়ার থাকে কাঞ্চনজঙ্ঘা, ওয়েদার ভীষণ ভালো থাকে। ঠান্ডা নিয়ে অত ভয় পাওয়ার মতো কিছু নেই, কারণ আমি সারা বছর থাকি। ডিসেম্বরে আমার প্যাকটা ভিড় থাকে, ডিসেম্বর জানুয়ারিতে প্রচুর টুরিস্ট আমার কাছে আসে, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, আর একটা বিষয় বলার যে আমরা তো বাঙালিরা তো ভোজন রসিক, তো এই পাহাড়ের মাথায় কিন্তু উনি প্রত্যেক দিন আমাদের পাতে দিচ্ছেন কিন্তু মাছ, মাছে মা দিয়ে ডাল, মাছের মাথা দিয়ে ডাল এবং রকমারি ভেজ আইটেম, পোস্ত। তার সাথে ইভিনিং স্ন্যাক্স, তার সাথে মানে চা তো এন্তার চাই খাচ্ছি আমরা, আর চিকেনের ব্যবস্থা করেন এবং উনি কিন্তু নিজে পুরোটাই তত্ত্বাবধান করেন। এবং চিকেনের আমরা প্রিপারেশন খেয়েছি, খুবই ভালো লেগেছে। এই হোমস্টের ওপরে কিন্তু একটা বিরাট ডাইনিং হল আছে, খুব সুন্দর। তো এখন এই মুহূর্তে বসে আছি, এখন রাত প্রায় কটা হবে? 10টা পেরিয়ে গেছে। 10টা বেরিয়ে গেছে। পুরো মেঘ কিন্তু আমাদের পেছন দিক দিয়ে চলে আসছে। তো আমি একটু দেখিয়ে দেবো যে পেছন দিকটা কেমন লাগছে। তো রাজাবাবুকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি আসেন ঠকবেন না, এটুকু আমি বলতে পারি। আমি নানা জায়গায় ঘুরি, নানা পাহাড়ি বেশিরভাগ আমার পছন্দ, তো আপনারা ঠকবেন না, আপনারা আসুন, সময় পেলে অবশ্যই আসবেন। আর ওনার কাছ থেকে আরো অনেক গল্প আপনারা শুনতে পাবেন, যদিও আমার এখনো শোনার সময় হয়নি, আমার মিসেস শুনেছে। ওকে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। Good night. সবাই আসবেন, সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। এখন সকাল 7টা, দাঁড়িয়ে আছি ইচ্ছেগাঁওতে। আসলে এটা হচ্ছে আপার ইচ্ছেগাঁও। পাহাড়ি ফুল হয়ে আছে রাস্তার ধারে। এটা আপার ইচ্ছাগাঁও, আগেই বলেছি। আমাদের হোমস্টে মাউন্ট ভিউ থেকে অনেকটা উপরে হেঁটে চলে এসেছি। এখানে কিন্তু মাউন্ট ভিউ ছাড়াও আরো কম করে 40টা হোমস্টে আছে। প্রত্যেকটা হোমস্টে খুব সুন্দর, সবকটাই সাজানো গোছানো। আর আমি এই রাস্তা দিয়ে হেঁটে এসেছি উপরের দিকে। এই রাস্তাটা ঘুরে চলে যাচ্ছে আরো উপরের দিকে। খুব ভালো লাগছে। সকালে প্রচুর পাখির আওয়াজ শুনেছি। একটা সময় ছিল কালিম্পং একটা ভার্জিন এলাকা, কিন্তু এখন কালিম্পংও কিন্তু দার্জিলিংয়ের মতো আস্তে আস্তে কনসেস্টেড হয়ে যাচ্ছে। লাভালোলেগাঁও একটা সময় এরকম ছিল, কিন্তু এখন লাভালোলেগাঁওতে প্রচুর
জনবসতি বেড়ে গেছে, হোমস্টে বেড়ে গেছে, ফলে নির্জনা থেকে অনুভব করা আর সুযোগ তেমন নেই। এই ইচ্ছাগাঁওতে কিন্তু আমি সেই অনুভূতিটা পাচ্ছি। ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে। এই একটা হোমস্টে, এটার নাম যদিও লেখা নেই, আর আমি এখন ভেতরে গিয়ে শুনতেও পারবো না, কারণ কাউকে আমি দেখতেও পাচ্ছি না। একজন দাদি আম্মা শুধু বারান্দায় দাঁড়িয়ে আছে। এই রাস্তাটা উপরে চলে যাচ্ছে। এত দূর চলে এসছি, এবার আস্তে আস্তে নামবো। রাস্তার মাঝে ফার্ন হয়ে যাচ্ছে, সোরাস দেখা যাচ্ছে, মানে ফার্নের রেণু। পাতা নিচের দিকে থাকে এগুলো। এটা কিন্তু ট্রি ফার্ন। ফার্নের উচ্চতা খুব বেশি হয় না, কিন্তু এটা ট্রি ফার্ন, এটা ব্যতিক্রম। এটা কিন্তু অনেক উঁচু হয়। এটা আমি প্রথম দেখি লোলেগাঁওতে 1998 সালে। গোলাপের একটাই পাপড়ি আছে এটাতে, গাঁদা ফুল হয়ে আছে সব। ছবির মতো সুন্দর সাজানো ইচ্ছেগাঁও। চতুর্দিকে হোমস্টে। बेकरार करके हमें यूं न जाइए, आपको हमारी कसम लौट आइए। बेकरार करके हमें यूं न जाइए, आपको हमारी कसम लौट आइए। একটু আগেই রোদের দেখা মিলেছিল, এখন আবার মেঘে ঢেকে গেছে। এই আপার ইচ্ছেগাঁও, এর অ্যাড্রেস হচ্ছে 14 মাইল আপার ইচ্ছেগাঁও, কালিম্পং। এই দিকটা থেকে হচ্ছে সানরাইজ পয়েন্ট, আর এদিকটা হচ্ছে নর্থ, এদিকটা কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। যদি এখন সে আশা পোষণ করা একেবারে নিরর্থক, কারণ পুরোটাই মেঘে ঢেকে গেছে। এখানে প্রেয়ার ফ্ল্যাগগুলো ঝুলছে। তো ইচ্ছেগাঁও নাম অনেক শুনেছিলাম, গতকাল পর্যন্ত জানতাম না এটার নাম ইচ্ছেগাঁও। মাউন্ট ভিউ হোমস্টের যে কার্ড, সেই কার্ডে দেখলাম এটা 14 মাইল আবার ইচ্ছেগাঁও। যেখানে দাঁড়িয়ে আমি ভিডিওটা করছি, এটা হচ্ছে মাউন্ট ভিউ হোমস্টে। প্রায় বেশিরভাগ সময় মেঘলা পেয়েছি। আজকেই সকালে অল্প কিছুক্ষণের জন্য রোদ উঠেছে, সঙ্গে সঙ্গে নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। আর এত সুন্দর ওয়েদার বেশিক্ষণ থাকবে না, একটু পরেই মেঘের আড়ালে চলে যাবে। চারিদিকে হোমস্টে, কিন্তু শুধু এই মাউন্ট ভিউ হোমস্টে না, আরও আশেপাশে যতগুলো বাড়ি আছে, প্রায় সবকটা বাড়িতেই হোমস্টের ব্যবস্থা আছে। তো এইটার লোকেশনটা খুব ভালো, একদম মিডলে। এই রাস্তা ধরে সোজা উপরে গেলেও কিন্তু আরো অনেকগুলো হোমস্টে আছে। আমার ঘরের থেকে দেখা যাচ্ছে, ঘরের থেকে, ঘরের মধ্যে ঢুকে এসেছি, ঘরের থেকে সব দেখা যাচ্ছে। যে ঘরের ভেতরে যে জানলা আছে কাঁচের, সেই জানলার ফাঁক দিয়েও দেখা যাচ্ছে, সব জায়গা থেকে দেখা যাচ্ছে। এটা চলে এসছি, এখন প্রায় 4:30 বাজে।
আজকে হলিডে, শুধু আজকে না, দশেরা উপলক্ষে 10 থেকে 17 তারিখ, মানে 10ই অক্টোবর থেকে 17ই অক্টোবর পর্যন্ত মিউজিয়াম বন্ধ থাকে। আমরা অনেক রিকোয়েস্ট করে এইটুকু ভেতরে ঢোকার অনুমতিটা পেলাম। টিকিট কাউন্টারের লেভেলটা ঝুলছে। এইটা হচ্ছে মঙ্কুশ্রীর বাড়ি। রবীন্দ্রনাথের বাড়ি। এখানেই রবীন্দ্রনাথ তার জীবনের অনেকটা সময় কাটিয়েছিলেন এবং এখানে কিন্তু সিনকোনা প্ল্যান্টেশন আছে। কুইনাইন তৈরি হয় সিনকোনা থেকে। একমাত্র এই ওয়েদারেই খুব ভালো হয়। মংপুর রবীন্দ্র ভবনের কেয়ারটেকারের কাছ থেকে বিশেষ অনুমতি পেয়ে এই অবেলায় ড্রোন ওড়ালাম। প্রায় অন্ধকার হয়ে এসছে, কিন্তু ড্রোন চিত্রে ওপর থেকে দৃশ্যগুলো ভালো দেখাতে পারবো বলে ড্রোন ভিডিও করলাম। রবীন্দ্র মিউজিয়াম না দেখা হলেও গৃহিণী এবং তার দলবল রবীন্দ্রনাথকে স্মরণ করে তারই বাসভবনের সামনে সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করলো। কবিতা, গান, নাচ, সমবেত সঙ্গীত, একক সঙ্গীতের মাধ্যমে প্রায় 35 জনের টিম স্মরণ করলো রবীন্দ্রনাথকে। প্রদীপ যখন নিবেছিল, আধার যখন রাতি, দুয়ার যখন বন্ধ ছিল, ছিল না কেউ সাথী। মনে হলো অন্ধকারে কে এসেছে বাহির দ্বারে। পূজার সাজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। পোশাক আনিয়াছে কিনে, পিতা কহে আছে আছে তোদের মায়ের কাছে, দেখিতে পাইবি ঠিক দিনে। সবুর সহে না আর জননীরে বারবার কহে, মাগো পড়ি তোর পায়ে, বাবা আমাদের তরে কি কিনে এনেছে ঘরে, একবার দেনা মা দেখায়। আজকের মতো সূর্যদেব বিদায় নিলেন, তিনি অস্তজলে পাড়ি দিলেন। জ্বলে উঠলো ইলেকট্রিক লাইটগুলো। একটু পরেই ঘুটঘুটে অন্ধকার ছেয়ে ফেলবে এই এলাকাটিকে। বনাঞ্চলের ধারে থাকাতে বেশ ঠান্ডা এবং অন্ধকারটাও বেশি। আপনারা যদি আসেন তবে অবশ্যই খোঁজ নিয়ে আসবেন যে কোন দিনগুলো এই মিউজিয়াম বন্ধ থাকে, সেটা জেনে তবেই আসবেন। রবীন্দ্র ভবনকে বিদায় জানিয়ে আমরা ফিরে আসলাম আমাদের হোমস্টেতে। সেখান থেকে পরের দিন আমরা দেলো এবং কালিম্পংয়ের অন্যান্য দর্শনীয় স্থান এবং শেষে দার্জিলিংয়ে ঘণ্টা 2 কাটিয়ে আমরা সেবক রোড ধরে